এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। যে আমাকে সব সময় বলে টেনশন ফ্রি হয়ে থাকতে, তার মুখে টেনশনের কথা মানায় না। এত টেনশন কিসের? ঠান্ডা মাথায় বুদ্ধির সাথে লড়ে যাওয়াই তো তাহসিন মাহমুদের কাজ, তাই না? আমার ডায়লগ আমাকে দেওয়া হচ্ছে। রোদেলা ঠোঁট চেপে হাসলো। তাহসিন কোল থেকে মাথা উঠিয়ে রোদেলা পেটে আলতো করে চুমু খেয়ে বলল, সব ঠিকঠাক? মেডিসিন নিয়েছিলে? হ্যাঁ। বলা বাহুল্য রোদেলার শরীর দুর্বলের জন্য কিছু মেডিসিন দেওয়া হয়েছিল। তাহসিন রোদেলার পেট জড়িয়ে বলল, আমি খুব এক্সাইটেড। আমার সন্তানের পৃথিবীতে যেদিন আগমন ঘটবে সেদিন হয়তো আমার থেকে বেশি খুশি কেউ হবে না, ট্রাস্ট মি। আমি জানি। তাহসিন রোদেলার পেট জড়িয়ে বলল, তবে আমি জানি না সেদিনটি নিজ চোখে দেখার সৌভাগ্য আমার হবে কিনা। রোদেলা তাহসিনের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, মানে? তাহসিন উঠে বসে রোদেলার হাতে চুমু খেলো। অতঃপর বিছানা থেকে নামতে নামতে বলল, কিচ্ছু না, খিদে পেয়েছে, খাবার বারো, আমি ফ্রেশ হয়ে আসছি। রোদেলা আর না ভেবে চলে গেল। তাহসিন ফুস করে শ্বাস ছেড়ে বলল, সবার ভাগ্যে সবকিছু থাকে না। মানুষ যেটা খুব করে চায় অনেক সময় সেটাই অধরা থেকে যায়। আর যদি ভাগ্যক্রমে তা পেয়ে যায় তবে সেটা ভাগ্যের অনুগ্রহ ছাড়া কিছুই নয়। আর আমার মতো মানুষদের ঝুঁকিপূর্ণ এই জীবনের প্রতিটি মুহূর্তই কাটে অনিশ্চয়তায়। যখন তখন বুক পেতে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি, সেই জীবনে বেশি কিছু চাওয়ার সাহস থাকে না। এখানে বেশি কিছু চাওয়া মানেই নিজেকে প্রতারিত করার আশঙ্কা। বোঝাতে পারবো না তোমায়, কেমন একটা অদৃশ্য দেয়াল সব সময় ঘিরে রাখে আমায়। বেশ অনেকদিন পরের কথা। তাহসিন তার টিম নিয়ে প্রস্তুতি নিচ্ছে পরবর্তী মিশনের জন্য। প্রায় টিম নিয়ে পরিকল্পনা সাজায় কিভাবে কি করা যায়। ওর চাকরির জীবনে এই প্রথম কোনো মিশনে এসে এতটা সতর্কতার সাথে প্ল্যান সাজাচ্ছে, খুবই খাটছে। এই তো গতকাল তাহসিন আটক করার সেই গ্যাংয়ের 2 জনের সাথে সাক্ষাৎ করে। অনেক কষ্টের পর তাদের থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পায়। সেই ইনফরমেশন ধরে তারা প্ল্যান সাজাচ্ছে, ব্যাকআপ প্ল্যানও রাখছে। সবটা খুব দক্ষতার সাথে সামাল দিয়ে যাচ্ছে। তাহসিন বাসায় ফিরল রাত 12টার পর। এসে দেখলো রোদেলা শুয়ে শুয়ে পড়ছে। কাল বাদে পরশু থেকে রোদেলার এইচএসসি এক্সাম শুরু হবে, তাই এখনো সে পড়ার টেবিলে আছে। সে এবার বেশ নার্ভাস হয়ে আছে। যদিও প্রতি পরীক্ষার আগে সে বেশ নার্ভাস ফিল করে, কিন্তু এবারের কাহিনী তো অভিন্ন। সে তো একা নয়, তার সাথে আর একটা প্রাণ বেড়ে উঠছে, যার দরুন সে বেশ অনেকক্ষণ পড়তে পারে না, না বসে থাকতে পারে। অসুস্থতা যেন তার সঙ্গী হয়ে গিয়েছে। এর উপর উঁচু পেট নিয়ে হাঁটা চলা করতেও বেশ কষ্ট হয়। তবু দিন শেষে যখন ভাবে তার এতটা কষ্টের বিনিময়ে একটা জীবন্ত প্রাণ সে উপহার পাবে, তাদের ভালোবাসার চিহ্ন হয়ে সে আসবে, তাকে মা বলে ডাকবে, এটা ভাবলেই সব কষ্ট নিমিষে ভ্যানিশ হয়ে যায়। আর মানসিক শান্তি দেওয়ার জন্য তো তাহসিন আছেই। তাহসিন এসে রোদেলার পড়াশোনার খোঁজ নিল। আগে কি পড়েছে না পড়েছে সবটার খোঁজই নিল। এরপর সে ফ্রেশ হতে গেল। তাহসিন ফ্রেশ হয়ে এলে রোদেলা বইপত্র গুছিয়ে রেখে বলল, খাবার বাড়বো? তাহসিন রোদেলার দিকে তাকিয়ে বলল, তুমি খেয়েছো? রোদেলা 2 দিকে মাথা নাড়ল, মানে সে খায়নি। তাহসিন মেয়েকে ধমক দিয়ে বলল, তোমাকে না বলেছি আমার ফিরতে লেট হলে খেয়ে নিবে? এই অবস্থায় এতটা সময় না খেয়ে অপেক্ষা করাটা কি ঠিক হচ্ছে? রোদেলা ঠোঁট উল্টে বলল, কি করব বলুন? রাতের বেলা আপনাকে ছাড়া একা একা খাবার খেতে ভালো লাগে না। সমস্যা কি আমি এলে খাবার খাবে? রোদেলা ফুস করে শ্বাস ছেড়ে বলল, কেন মিছে চিন্তা করছেন? আমি কি এতক্ষণ ধরে না খেয়ে আছি নাকি? আমি কিছুক্ষণ আগেই ফল কেটে খেয়েছি। জানেন মাহমুদ সাহেব, আজ না আমি খিচুড়ি আর সর্ষে ইলিশ রান্না করেছি। খাবেন? চলুন খেয়ে বলুন কেমন হয়েছে। তাহসিনের ভ্রু গুটিয়ে এলো, কোমরে হাত গুজে বলল, এই তোমার না 2 দিন বাদে এক্সাম, এখন এসব রান্না বান্না করার সময়? আমি পড়েছি তো, আর খিচুড়ি চুলায় বসিয়ে দিয়ে এসে পড়েছি। চলুন না মাহমুদ সাহেব। রোদেলা বাচ্চাদের মতো করে বলে উঠল। তাহসিন মৃদু হেসে বলল, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, আমি খাবার পাচ্ছি, জলদি আসুন। রোদেলা যেতেই তাহসিন মোবাইলে একটা মেল এসেছে কিনা সেটা চেক করতেই মোবাইল হাতে নিল। মোবাইল হাতে নিতেই কর্নেল উসমানের কল এলো।
ওনার সাথে কথা বলে জানতে পারলো জেলের মধ্যেই সেই টেরোরিস্ট 2 জন মারা গিয়েছে। কিভাবে মারা গেল সেটা এখনো বলা যাচ্ছে না, তবে সেটা নিয়ে তদন্ত চলছে। কথাটা শুনেই তাহসিনের মাথায় দাগ চেপে গেল। এটা কি করে সম্ভব? 2 জন একই সাথে মারা গেল। 2 জনের থেকে আরো কিছু ইনফরমেশন কালেক্ট করা প্রয়োজন ছিল। তাহসিনের মাথা ঘুরপাক খাচ্ছে। পুরো কেসটা যেন উল্টে গেল। কি লাভ হলো এতদিনের পরিকল্পনা সাজিয়ে? তাহসিন মাথা চেপে ডিভানে বসে পড়ল। রাগে তার সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে হচ্ছে। কেসটা যেন থেকে থেকে জটিল হচ্ছে। তাহসিন নিজের রাগ কিভাবে সামলাবে বুঝে উঠতে পারছে না। এমন সময় রোদেলা রুমে এলো। এসে তাহসিনের সামনে এসে বলল, সেই কখন থেকে ডাকছি শুনছেন না? খাবার বেড়েছি, আসুন। এই, তাহসিন উত্তর করলো না। যেভাবে বসেছিল সেভাবেই বসে আছে। রোদেলা বলল, কি হয়েছে আপনার? খাবার বেড়েছি তো, আসুন। তাহসিন আর রাগ কন্ট্রোল করতে পারলো না, ধমকে বলে উঠল, খাবো না আমি, একদম ডিস্টার্ব করবে না। তাহসিনের ধমকে রোদেলা কেঁপে উঠল। তাহসিন হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। তাহসিন পাশের রুমে গিয়ে সশব্দে দরজাটা আটকে ফেললো। সে শব্দে রোদেলার পুরো কায়া যেন কেঁপে উঠল। এতটা রাগ কি তাহসিন কখনোই দেখিয়েছে? কি হলো হঠাৎ? সবই তো ঠিক ছিল তাহলে। রোদেলা দিবানে চুপচাপ বসে রইল। সে বুঝতে পারছে তাহসিনের কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটাই বুঝতে পারছে না। রোদেলা গঠিত কিছু হয়নি সেটা সে শিওর, তবে সমস্যাটা কোথায় হলো? রোদেলা দিবানে বসে হাঁটুতে থুতনি ঠেকে চুপচাপ জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ ফুলে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ছে তার। তার ছোটবেলা থেকে অভ্যাস আছে, কেউ তাকে ধমক দিলেই তার কান্না এসে পড়ে। প্রায় অনেকটা সময় এভাবে কেটে গেল। রোদেলা এবার ডিভান ছেড়ে উঠলো। চোখের পানি মুছে পাশের রুমের দিকে পা বাড়ালো। এখনো পাশের রুমের দরজা ভেতর থেকে লক করা। রোদেলা বাহির থেকে নরম কণ্ঠে তাহসিনকে বার কয়েক ডাকলো। কয়েকবার ডাকার পর দরজা খোলার খট করে আওয়াজ হলো। রোদেলা ভেতরে পা রাখতে যাবে এমন সময় তাহসিন ভেতর থেকে রোদেলাকে ঝাপটে জড়িয়ে ধরলো। তাহসিনের বুকে ঠাঁই পেয়ে রোদেলার শান্তিময় শ্বাস টানলো। তাহসিন রোদেলার কপালে গালে পাগলের মতো চুমু খেতে খেতে বলল, মাইমুন সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি। মাথাটা গরম ছিল বিধায় এমন বিহেভিয়ার করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দিও। রোদেলা বলল, সরি বলতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনার মাথা গরম হয়ে গিয়েছিল, কিন্তু কেন সেটাই বুঝতে পারছি না। মাইমুন সব এলোমেলো লাগছে, সব কেমন ঘোল পাকিয়ে যাচ্ছে। তাহসিন রোদেলাকে জানালো তার চিন্তিত হবার কারণটা। রোদেলা তাহসিনকে বলল, চিন্তা করিয়েন না, আল্লাহ ঠিক একটা পথ বের করে দেবেন। আল্লাহ ভরসা। অনেক রাগ করেছেন, এবার খাবেন, চলুন। খেতে ইচ্ছে করছে না, জোর করো না প্লিজ। আমার কিন্তু বড্ড খিদে পেয়েছে, আর আপনি ভালো করেই জানেন আপনি না খেলে আমিও খাবো না। এখন আপনি কি চান আমি না খেয়ে থাকি? তাহসিন চুপ করে রইল। রোদেলা তাহসিনের হাত ধরে টেনে এনে টেবিলে বসালো। তারপর খাবার বেড়ে তাহসিনের মুখের সামনে তুলে ধরলো। তাহসিন রোদেলার মুখ পানে তাকে চুপচাপ খাবারটা মুখে পুরে নিল। মেয়েটা কেমন সাংসারিক হয়ে উঠেছে সেটাই তাহসিন দেখছে। আগে তো একটুখানি উচ্চস্বরে কথা বললেই অভিমানে মুখ ফুলাতো, অথচ আজ তাহসিন কতটাই না উচ্চ কণ্ঠে ধমক দিয়েছে, রাগ দেখিয়েছে, অথচ মেয়েটা বিন্দু মাত্র অভিমান দেখায়নি তার সাথে। তাহসিন এখন অনুশোচনায় তৎপাচ্ছে। খুব বেশি কি প্রয়োজন ছিল রোদেলাকে ওইভাবে বলার? রোদেলা হাতে লেবু পাতা নিয়ে বসলো, সাথে নিল আচার। কারণ মাছের গন্ধ পেলে সে বমি করে সব ভাসাবে, তাই এই পন্থা অবলম্বন করলো। যাতে মাছের গন্ধ নাকে যেতে লেবু পাতা নাকের কাছে ঘষবে, তাহলে আর বমি হবে না। এই ট্রিক্সটা তার শাশুড়ি মা তাকে শিখিয়ে দিয়েছে, আর এই আচারগুলো তার শাশুড়ি মাই পাঠিয়েছেন, যেন রোদেলার টক জাতীয় কিছু খেতে ইচ্ছে হলে আচার খেতে পারে। আবার ভাত দিয়ে খাওয়ার আচারও পাঠিয়েছেন, যেন রোদেলা দুমুঠো ভাত গিলতে পারে। খাওয়া দাওয়া শেষ করে ওরা ঘুমাতে গেল। আজ আর তাহসিন রোদেলাকে বুকে টেনে নিল না, উল্টো রোদেলায় তাহসিনকে বুকে জড়িয়ে নিল। তাহসিনের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। তাহসিন চোখ বন্ধ করে রাখলেও তার মাথায় অন্য ভাবনা ঘুরছে। কিভাবে এই মিশনে সাকসেসফুল হওয়া যায়, কিভাবে প্ল্যান মাফিক এগোনো যায়। এর আগে তো জানা প্রয়োজন কি করে এই 2 জন মারা গেল। মাঝের একটা দিন যেন দ্রুতই কেটে গেল। রোদেলার পরীক্ষার প্রথম দিন। তাহসিন রোদেলাকে তার পরীক্ষার কেন্দ্রে নিয়ে গেল। রোদেলাকে সাহস দিয়ে গেল। তাজউদ্দিন মাহমুদ আর নাজমা বেগম এসেছেন আজ সকালে। মেয়েটার পরীক্ষা আর উপরে এই অবস্থা সব ভেবে ওনারা চলে এসেছেন। যদিও রোদেলার প্রেগনেন্সির একদম প্রথম দিকে এসে 2 দিন থেকে গিয়েছিলেন, তবে এবার এসেছে অনেক দিনের জন্য।
যাওয়ার সময় রোদেলাকে নিয়েই ফিরবেন। রোদেলার পরীক্ষা শেষ হলেই ভেবেছেন রোদেলাকে সাথে নিয়ে ফিরবেন, ওনার কাছে রেখেই সেবা যত্ন করবেন। প্রথম দিনের পরীক্ষা বিধায় তাহসিনের পরীক্ষার কেন্দ্রে নিয়ে গিয়েছে। অন্যদিকে নিহাকে নিয়ে এসেছিল নিহার বাবা। নিহাও খুবই নার্ভাস। রোদেলা আর নিহান দুইজন দুই রুমে পড়েছিল। পরীক্ষা শেষে রোদেলা হল থেকে বেরিয়ে এসে গাছের ছায়ায় রাখা বেঞ্চিতে বসলো। তার খুবই ক্লান্ত লাগছে। কিছু মিনিটের মাথায় নিহাও সেখানে উপস্থিত হয়। নিহা এসে রোদেলার পাশে বসে বলল, এক্সাম কেমন হয়েছে রোদ? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কেমন হয়েছে? সবকিছু অ্যান্সার দিতে পেরেছো? হ্যাঁ দিয়েছি। প্রশ্নটা কিন্তু মোটামুটি হার্ড হয়েছে, তাই না? হ্যাঁ, আর জানো প্রথম দিকে ভালো করে লিখলেও শেষ সময়টাতে এসে শরীর এত খারাপ লাগছিল, পরে তাড়াতাড়ি লিখে বের হলাম। এখানে এসে বসাতে একটু শান্তি লাগছে। নিহা আর রোদেলা কিছুক্ষণ গল্প করলো। দুজন প্রশ্ন নিয়ে ডিসকাস করলো। একবার গেট পেরিয়ে বের হতে শান্ত দেখা মিলল। নিহা তো শান্তকে দেখে রোদেলার হাত চেপে বলল, রোদ, আমার চোখ যেন বিশ্বাস হচ্ছে না, আসলে সামনে সে দাঁড়িয়ে। হ্যাঁ সত্যি শান্ত ভাই এসেছেন। নিহা এগিয়ে গেল। শান্ত বলল, এক্সাম কেমন হয়েছে? ভালো হয়েছে। শান্ত রোদেলাকে সালাম দিয়ে কুশলাদে বিনিময় করলো। রোদেলা আশেপাশে তাকাতেই তার শ্বশুর মশাইয়ের দেখা মিলল। রোদেলা বুঝতে পারলো তার শ্বশুর মশাই তাকে নিতে এসেছে। রোদেলাকে দেখে তাজউদ্দিন সাহেব এগিয়ে এলেন। রোদেলা শান্ত আর নিহাকে ওনার সাথে পরিচয় করিয়ে দিল। রোদেলা তার শ্বশুরের সাথে চলে এলো। অন্যদিকে নিহা আর শান্ত গল্প করতে করতে বাসার পথ ধরলো। দেখতে দেখতে রোদেলার পরীক্ষা প্রায় শেষ হয়ে এলো। এদিকে তাহসিনেরও মিশনে যাওয়ার সময় ঘনিয়ে এলো। রোদেলার পরীক্ষা বাকি আছে আর একটা। তাহসিন মিশনে যাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে। আগামীকাল ভোরে শ্রেয়া এবং তার টিম রওনা হবে। ওই দুইজন টেররিস্ট স্ট্রোক করে মারা গিয়েছে, রিপোর্টে সেটা বেরিয়েছে। তবুও তাহসিনের খচানিটা যাচ্ছে না। একই দিনে একই সময় কি করে দুটো মানুষ স্ট্রোক করে মারা যেতে পারে? এটা কি সম্ভব? তাহসিনের মাথায় বিষয়টা ঘুরপাক খাচ্ছে। তবু সামনের মিশনে যেতে হবে বিধায় বিষয়টা নিয়ে বেশি খাটলো না। সে কর্নেলের কেবিনে গেল। কর্নেলের সাথে কিছু জরুরি কথা বলে অতঃপর বলল, স্যার একটা কথা ছিল। মেজর বলুন। স্যার আপনার কি মনে হয় ওই দুইজন স্ট্রোক করে মারা গিয়েছে? রিপোর্ট তো তা এই বের হলো। স্যার আমাদেরকে যা দেখানো হয় আমরা তাই দেখি, যার দরুন সত্যটা চাপা পড়ে যায়। কর্নেলের ভ্রু গুটিয়ে এলো। বলল, মানে? তাহসিন দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলল, একবার ভাবুন তো স্যার, ওই গ্যাংয়ের 2 সদস্যকে আমরা আটক করেছি কতগুলো দিন হয়ে গিয়েছিল, অথচ তাদের থেকে কোনো ইনফরমেশনই কালেক্ট করা সম্ভব হয়নি। যেই না তাদের থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করলাম, তারপরেই ওদের মৃত্যু হলো। তাও কি না দুইজন একই সময়ে স্ট্রোক করে মারা গেল। এটা কি কাকতালীয় মনে হচ্ছে না? থেমে, আচ্ছা যদি ধরি তাদেরকে বিষ জাতীয় কিছু একটা খাইয়ে মারা হয়েছে, তবে সেটা কে করতে পারে? বাহিরে থেকে কেউ জেলে এসে তো আর এই কাজ করতে পারবে না, তাই না? যত কারসাজি জেলের ভেতরেই ঘটেছে। কেউ কিছু তো একটা করছে, আমাদের অজান্তে কিছু তো একটা হচ্ছেই। আমাদের চোখে ধুলো দিয়ে আমাদের অগোচরেই কিছু একটা ঘটে যাচ্ছে, যেটা আমরা টেরই পাচ্ছি না। একটু থেমে সতর্কতার সাথে বলল, আমার কেন জানি মনে হচ্ছে আমাদের দলের কেউ আমাদের অগোচরে বিরোধিতা করছে। হতে পারে আমাদের অজান্তে গোপনে অপচক্রকে সাহায্য করছে, কিংবা কোনো গোপন খবর আদান প্রদান করছে। স্যার আমার অনুরোধ, আপনি পুরো বিষয়টা একটু খুঁটিয়ে দেখবেন। কর্নেল উসমান কিছুক্ষণ ভাবলেন। তাহসিনের কথাগুলো ফেলে দেওয়ার মতো না। কর্নেল উসমান বললেন, আপনি একজন বিচক্ষণ মেজর। আপনি যেহেতু কথাগুলো বলছেন সেহেতু ভেবেই বলছেন। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, ব্যাপারটা আমি দেখব। আপনারা মিশন থেকে ফিরে আসুন, তারপর ব্যাপারটা নিয়ে ভাবছি। আপনাদের যাত্রা শুভ হোক, জয়ী হয়ে ফিরুন। রোদেলা পড়াশোনা শেষ করে পাশের রুমে তার শ্বশুর শাশুড়ির সাথে গল্পে মজেছে। গল্পের মূল বিষয় হচ্ছে তাহসিনের ছোটবেলা। ছোট থেকে তাহসিন ছিল শান্ত, স্বল্পভাষী, কথাবার্তা কম বলতো, দুষ্টামিও কম করত। তবে কম দুষ্টামি করতো ঠিকই, কিন্তু যেসব দুষ্টামি করতো সবাইকে নাচিয়ে ছাড়তো।
তেমনই একটা ঘটনা নাজমা বেগম রোদেলাকে বলছেন। জানিস ছোটবেলায় সেই একবার কি কাণ্ড ঘটিয়েছিলিস? রোদেলা আগ্রহ প্রকাশ করে বলল। কি করেছিল মা? নাজমা বেগম বলতে লাগলেন। তাহসিন তখন বেশ ছোট, কতই বা বয়স হবে, এই তো 4 বছরের একটু বেশি বোধহয়। তো তখন সন্ধ্যাবেলা সে চিপস খাওয়ার বায়না ধরেছিল। তো ঘরে দেখি চিপস ছিল না, 1 প্যাকেট মটর ভাজা ছিল। তাকে সেটা খেতে দিয়ে আমি গেলাম রান্নাঘরে ভাত বসাতে। দেখে গেলাম সে চুপচাপ খাচ্ছে। ওমা, কিছুক্ষণের মাঝেই আমাকে ডাকছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আব্বু, ডাকছো কেন? তাহসিন তার নাক দেখিয়ে দিয়ে বলল। মা নাকে। আমি বললাম, কি হয়েছে নাকে? সে আদো আদো কণ্ঠে বলল। মুটুর মুটুর। আমার সন্দেহ জাগলো। তার নাক উঁচু করে দেখলাম কিছু দেখা যাচ্ছে না, তাও সন্দেহের বশে ফোনের আলো জ্বালিয়ে নাকের কাছে ধরতেই দেখি একটা মটরশুঁটি নাকের ভেতরে দেখা যাচ্ছে, তাও অনেকটাই ভেতরে ঢুকেছে। যে মটরশুঁটি একটু কোনা দেখা যাচ্ছে। বললাম জোরে শ্বাস ছাড়তে। সে কি বুঝলো কি জানিস, আমার কথা মতো চুপচাপ তাই করলো, কিন্তু কোনোভাবেই হলো না। যেহেতু নাক জিনিসে, সেই জন্যই রিস্ক নিতে চাইনি। তো শ্বশুরমশাইকে কল দিয়ে বললাম সবটা। তিনি বললেন আসছে। আমি যেন তাহসিনকে নিয়ে বের হই। তাড়াতাড়ি করে তাহসিনকে নিয়ে বের হলাম। তো শ্বশুরমশাই সহ ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে নিতে নিতে ওর মটরশুঁটিটা নাকের পুরো ভেতরে নিয়ে গেছে, যা এখন দেখাই যাচ্ছে না। পরে ডাক্তার বলছেন চেষ্টা করে দেখতে পারেন, যদি সম্পূর্ণ রিস্কটা আমরা নিই। বল এই সময় কেমন লাগে? আমি তো কান্না করে দিয়েছিলাম। তো শ্বশুরমশাই ডাক্তারকে আশ্বাস দিয়ে বললেন যেন চেষ্টা করে। ডাক্তার আন্দাজের বসেই ওনাদের লম্বা চিকন একটা যন্ত্রের নাম, মনে হয় টিলটিস ফোর্সেপ, সেটা দিয়ে টান দিতে বেরিয়ে আসে। ভাগ্যিস রক্তপাত হয়নি। ডাক্তার মটরশুঁটিটা হাতে নিয়ে দেখলো আস্ত মটরশুঁটি ঢোকায়নি, হাত ভাঙা মটরশুঁটি নাকে ঢুকিয়েছে, যার জন্য এতটা কষ্ট হয়েছে। তাহলে ভাব একবার ও কিরকম হয়রানি করত। একদম শান্ত হয়ে থাকতো, কিন্তু ওই যে হুটহাট দুষ্টুমি করতো না, সেইগুলোতেই আমাদেরকে নাকানি চোবানি খাওয়ানোর জন্য যথেষ্ট ছিল। দেখতে দেখতে ছেলেটাও বড় হয়ে গেল। এখন সে ছেলে 2 দিন পর আবার বাবা হবে। রোদেলা তাহসিনের এই কাহিনী শুনে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারলো না। এই লোকটা এমন ভয়ঙ্কর কাহিনী ঘটাতো। গল্পে গল্পে সময়টা কেটে গেল। তাহসিন বাসায় ফিরলে সকলে একসাথে খাবার টেবিলে বসলো। রোদেলা খাবার খেতে খেতে মিটিমিটি হাসছে, যেটা তাহসিনের নজরে পড়লো। তাহসিন ঢু চেয়ে বলল। কি হয়েছে, এভাবে হাসছো কেন? আমাকেও বলো, আমিও একটু হাসি। রোদেলা ফিক করে হেসে ফেললো, বলল। আপনি ছোটবেলায় কি ভয়ঙ্কর কাণ্ড ঘটাতেন। আপনাকে দেখে কেউ বুঝবেই না এমন ভয়ঙ্কর কাণ্ড আপনার দ্বারা ঘটতো। মানে আমি আবার কি করলাম? তাজউদ্দিন সাহেব হেসে বললেন। আজ বৌমাকে তোর ছোটবেলার প্রতিটি ঘটনা শুনেছি। ও তাহলে এই কথা, আমাকে নিয়ে এখন হাসছো তো? ওয়েট, আমিও শুধু তোমার ছোটবেলার কাহিনী জানি, তারপর দেখো আমিও হাসবো। রোদেলা চুপসে গেল, কারণ সেও ছোটবেলায় যেসব কাহিনী ঘটিয়েছে। রোদেলার চুপসে যাওয়া মুখটা তাহসিন খেয়াল করে বলল। কি এখন, কেন মুখ এমন হয়ে গেল? রোদেলা বলল। না, তবে আপনি চাইলে আমি নিজেই বলতে পারি। আমি কি আপনার মতো যে ছোটবেলায় করা দুষ্টুমিগুলো লুকিয়ে যাব? ও তাই নাকি, বলো তো শুনি। রোদেলা নাজমা বেগমের দিকে তাকিয়ে বলল। জানো তো মা, একবার আমি মায়ের সাথে কি করেছি? কি করেছিস? তখন ক্লাস 1-এ পড়তাম বোধ হয়। তো স্কুল থেকে ছুটি হলে আব্বু এগিয়ে দিতেন। তো প্রতিদিন কিছু না কিছু কিনেই দিতেন, মানে চিপস, চকলেট এসব। তো একদিন আমাকে দোকানে মিলে আমি বললাম চকলেট কিনে দিতে। আমি দেখিয়েও দিলাম। তখন এক রকমের ললিপপ টাইপের লাল রঙা চকলেট ছিল। সেটা খেলে জিহ্বা সহ ঠোঁটও লাল হয়ে যেত, মনে হতো যেন পান খেয়েছি। তো আব্বুও বাসায় একদম কাছ অবধি এগিয়ে দিয়ে তিনি ফের নিজের কাজে যেতেন, আর আমি বাসায় এসে পড়তাম। বাসায় আসার পর আমার ঠোঁট লাল দেখে মা জিজ্ঞেস করলেন ঠোঁট এভাবে লাল হয়েছে কেন। আমি তখন জিহ্বাও দেখিয়ে দিয়ে বললাম পান খেয়েছি মা, পান খেয়েছি। এই বয়সে পান খেয়েছি শুনে মা গেলেন চোটে। জিজ্ঞেস করলো কে কিনে দিয়েছে। আমি বলেছি যে আব্বু কিনে দিয়েছে।
মা তো সেই লেভেলের খেপে গিয়েছেন। এই বয়সে পান খাওয়া মোটেও ঠিক না, আর মায়ের তো পান খাওয়া পছন্দই না। মা আমাকে মাইর দেওয়ার জন্য হাতে শলার ঝাড়ু নিলে আমি ভয় পেয়ে গিয়ে বললাম, মামা মামা মা, বিশ্বাস করো এটা চকলেট, পান খাই নাই, আব্বু কিনে দিয়েছে। মা বিশ্বাস করতেই চায় না। যেই বিশ্বাস করালাম ও মা, তখন দেখি মিথ্যা বলার জন্য মাইর দেওয়ার ধরছে। পরে কানে ধরে আর কখনো মিথ্যা বলবো না বলেছি। তাসিন হেসে বলল, ঠিকই আছে, মিথ্যে বলার শাস্তি। 1-এ পড়ো, কতটুকুই না বয়স ছিল, এই বয়সেই এতটা বুদ্ধি খাটিয়ে মিথ্যে বলেছ। রোদেলা মিটিমিটি হাসলো, বলল, আমি কি আপনার মতো শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ছিলাম নাকি? এই কি বললে তুমি? যা শুনেছেন তাই বলেছি। ওদের এই খুনসুটিময় ঝগড়া দেখে নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেব হাসলেন। গল্প গুজব করতে করতে খাওয়া দাওয়া শেষ করলেন। আজ আর খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দেওয়া হলো না। যেহেতু তাহসিন আগামীকাল ভোরে রওনা হবে, তখন রাত প্রায় 12টা। রোদেলা একপাশ হয়ে তাহসিনের বুকে মাথা রেখে শুয়ে আছে। তাহসিন রোদেলার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। দুইজনেই কেমন চুপচাপ রয়েছে। প্রায় অনেকটা সময় পর তাহসিন রোদেলাকে বলল, মাইমুন, যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখবে, কখনো ভেঙে পড়বে না। জীবনে একটা যুদ্ধক্ষেত্র, সেটা মাথায় রাখবে। জীবনে বাঁচতে হলে সুখ দুঃখকে সঙ্গী করেই বাঁচতে হয়। হঠাৎ এসব কেন বলছেন? এমনি বলতে ইচ্ছে হলো তাই। জানো তো মাইমুন, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। আমার অনুপস্থিতিতে নিজেকে স্ট্রং রাখবে। মনে রাখবে আমি সবসময় তোমার পাশে আছি, সেটা দৃশ্যমান কিংবা অদৃশ্যমান যেটাই হোক। রোদেলা উঠে বসলো, কাপা কাপা কণ্ঠে বলল, আপনি আজ হঠাৎ এসব কথা কেন বলছেন? আমি আপনাকে ছাড়া পুরোই নিঃসঙ্গ, সেটা মাথায় রাখবেন। আপনি পাশে থাকলে আমি কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিও সামাল দিতে পারবো, কিন্তু আপনাকে ছাড়া হালকা একটা ঝড়ও আমাকে নাড়িয়ে দিবে। এক মুহূর্ত আমি টিকে থাকতে পারবো না। ওই যে বললাম না, মানুষের জীবন একটা যুদ্ধক্ষেত্র। এই জীবনের প্রতিটি ধাপে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, দুঃখকে বরণ করে এগিয়ে যেতে হয়। আর তুমি একজন মেজরের ওয়াইফ, তোমার তো নিজেকে সবসময় স্ট্রং রাখতে হবে। তোমার মনে রাখতে হবে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত খবর তোমার দোরগোড়ায় এসে পৌঁছাবে, আর সেটাকে বরণ করে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। তাহসিনের কথার ভাব দ্বারা বুঝতে পেরে রোদেলা উঠে বসে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তার চোখের কোণ বেয়ে অশ্রু পড়ছে। সে তাহসিনের ব্যাপারে এসব মানতে নারাজ। কেন এসব বলছে? তাহসিন কি জানে না তাহসিনকে ছাড়া সে একজন অন্ধ মানুষের মতোই? তাহসিন কি বুঝতে পারছে না এসব শুনলে রোদেলার দম বন্ধকর কষ্ট হয়? এসব শুনলে বুকের বাঁ পাশটা চিনচিন করে ব্যথা করে ওঠে। তাও কেন এসব বলে? তাহসিন উঠে বসলো, রোদেলাকে নিজের দিকে ঘুরালো। রোদেলার চোখে অশ্রু চিকচিক করছে। তাহসিন তা মুছে দিয়ে বলল, কেন এমনটা করছো? বাস্তবতা কেন মানতে চাও না? রোদেলা দুঃখে কেঁদে উঠে বলল, আপনি কেন এসব কথা বলেন? আপনি জানেন না আপনাকে ছাড়া আমি অচল। শুধুই কি আমি, মা বাবা আমরা সবাই কি করে আমরা আপনি বিহীন বেঁচে থাকার কথা ভাববো? কান্না করো না প্লিজ। আমি জাস্ট বুঝিয়েছি আমি যদি নাও থাকি তোমরা যেন সকল পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নাও। আমি তো সেটাই বলছি। কেন আপনি এসব বলবেন? আপনি থাকবেন না মানে কি? আপনাকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, আমাদের জন্য থাকতে হবে। আপনি আমাকে কথা দিয়েছেন সব সময় আমার সাথে থাকবেন। আপনি কথা খেলাপ করতে পারেন না মাহমুদ সাহেব। কান্না করতে করতে রোদেলার হিচকে উঠে ফেলেছে। তাহসিন রোদেলাকে শান্ত করতে বলল, এই যে আছি তো আমি, প্লিজ কান্না অফ করো। আপনি কেন এসব বললেন? বলুন না কেন এমনটা বলেছেন? আমার সাথে কি শেয়ার করা যাবে না? তাহসিন কিছুক্ষণ চুপ থাকলো, অতঃপর বলল, আমার সেনা জীবনে এই প্রথম কোনো মিশনে যাওয়ার আগে আমার কিছুটা ভয় হচ্ছে। বারবার মনে হচ্ছে এই বুঝি আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। এই মিশনের প্ল্যান সাজাতে যেও কত কিছুর সম্মুখীন হতে হলো, কতবার যে নতুন প্ল্যান সাজাতে হলো, সব মিলিয়ে কেমন যেন ভয় হচ্ছে। এই মিশনে জয়ী হয়ে ফিরতে পারবো তো? রোদেলা চুপ করে তাহসিনের বুকে মাথা দিয়ে রাখলো, আস্তে করে বলল, আপনি ফিরবেন, জয়ী হয়ে ফিরবেন। তাই যেন হয়। রোদেলা মাথা তুলে তাহসিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, কথা দিন আমাকে, আপনি আমার কাছে ফিরে আসবেন। এসব কি বাচ্চামো করছো? এসব ব্যাপারে কথা দেওয়া যায়? আমি কি ভবিষ্যৎবাণী জানি? আমি কিচ্ছু জানি না। আপনি আমাকে কথা দেবেন, ব্যাস। কথা দিন, প্লিজ কথা দিন আপনি ফিরে আসবেন। তাহসিন ফুস করে শ্বাস ছাড়লো।
রোদেলার বাড়িয়ে দেওয়া হাতের তালুর উপর নিজের হাতখানা রেখে বলল, কথা দিলাম মাইমুন, আমি ফিরবো, তোমার কাছেই ফিরবো, আর তোমার পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ। সারাটি রাত রোদেলা তাহসিনের বুকের মাঝে পড়ে রইল। না তার চোখে ঘুম ধরা দিয়েছে আর না তাহসিনের। দুজন সারাটি রাত নির্ঘুম কাটিয়ে দিল। ফজরে আজান দিতে দুজন বিছানা ছেড়ে উঠল। উজু করে দুইজন নামাজ পড়ে নিল। এরপর তাহসিন রেডি হতে লাগলো। রেডি হয়ে বের হওয়ার সময় রোদেলাকে জড়িয়ে ধরে বলল, ফিরতে 2 দিন লেট হবে, সাবধানে থাকবে, আর এক্সাম ভালো করে দিবে। রোদেলা কান্না করে দিল। তাহসিন বলল, বের হওয়ার সময় কান্না করো না প্লিজ। রোদেলা কান্না ভেজা গলায় বলল, আপনি কিন্তু কথা দিয়েছেন আপনি ফিরে আসবেন, আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। তাহসিন বুঝার ভঙ্গিতে মাথা নাড়ল। রোদেলাকে ছেড়ে কপালের শব্দে চুমু খেলো, বলল, বড্ড ভালোবাসি মাইমুন, সাবধানে থেকো কলিজা। আপনিও সাবধানে থাকবেন এবং সাবধানে ফিরবেন। আচ্ছা। তাহসিন রোদেলাকে ছেড়ে রুম থেকে বের হতে যাবে, রোদেলা পিছু থেকে বলে উঠল, আপনার মাইমুন আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে মাহমুদ সাহেব, তার জন্য হলেও আপনি তার কাছে ফিরে আসবেন। তাহসিন পিছু ফিরে মলিন হাসলো, বলল, এগিয়ে নিতে আসবে না? এসো। রোদেলা রুম ছেড়ে বেরিয়ে এলো। তাহসিন তার বাবা মাকে সালাম করে বলল, দোয়া করো। নাজমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ফি আমান্না। তাজউদ্দিন সাহেব বললেন, জয়ী হয়ে ফিরো। তাহসিন বলল, ইনশাল্লাহ। মা বাবা তোমরা নিজেদের খেয়াল রেখো, আর মাইমুনকেও একটু দেখে রেখো। তাজউদ্দিন সাহেব বললেন, চিন্তা করো না, আমরা আছি তো। নাজমা বেগম বললেন, তুইও সাবধানে থাকিস বাবা। সবার থেকে বলে তাহসিন বেরিয়ে গেল। আর রোদেলা দরজা ধরে অসহায় চোখে তাকিয়ে রইল। তাহসিন কিছুটা সামনে এগিয়ে পেছনে ফেলে দেখতে পেল রোদেলা কেমন করে তার যাওয়ার পানে তাকিয়ে আছে, চোখ পানিতে টলমল করছে। তাহসিন মলিন হেসে চলে গেল। তার চোখের কোণ ঘেঁষেও 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাহসিন শার্টে চোখ মুছল। সে তো কাজের তাগিদেই যাচ্ছে, নইলে রোদেলার এই অবস্থায় সে রোদেলার থেকে দূরে যায় নাকি? রোদেলার সময় প্রায় ঘনিয়ে এসেছে। তাহসিন পারলে রোদেলাকে 1 মুহূর্তও কাজ ছাড়া করতো না, কিন্তু নিজের প্রিয় মানুষ, পরিবার থেকেও আগে তার দেশ। দেশের কাছে সবই ফিকে। তার প্রধান দায়িত্ব দেশকে রক্ষা করা, আর সে দায়িত্ব পালনে আজ তার নিজের জীবন বাজি রেখেও ছুটতে হচ্ছে। পরিবার, প্রিয় মানুষ, সবকিছুর মায়া ত্যাগ করে তার এগিয়ে যেতে হচ্ছে। 1 বুক সাহস নিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। যদি ভাগ্যে থাকে তবে জয়ী হয়ে ফিরে আসবে, নয়তো মৃত্যুকে বরণ করে নিতে হবে। এটাই তো সেনা জীবন। যারা কিনা নিজের জীবন বাজি রেখে দেশের জন্য, দেশের মানুষের জন্য শ্রম দিয়ে যাচ্ছে, এমন বীরদের আত্মত্যাগের জন্যই তো দেশের মানুষ নিশ্চিন্ত মনে বাঁচতে পারছে। ভোর 5টা বেজে 10 মিনিট। চট্টগ্রাম সেনানিবাস তখন ঘুম ভাঙা শহরের মতো নিস্তব্ধ। হেডলাইটের আলোয় 2টো সেনা কনভয় ট্রাক দাঁড়িয়ে, ইঞ্জিন চালু। পাহাড়ি অভিযানে বের হওয়ার প্রস্তুতি তখন চূড়ান্ত। সেনা সদস্যদের চোখে স্পষ্ট একরাশ টেনশন আর দায়িত্ববোধের রেখা। তাহসিন একবার রুট ম্যাপ দেখে নিল। পাশে দাঁড়িয়ে থাকা লেফটেন্যান্ট কবিরকে জিজ্ঞেস করলো, মেজর রাশেদ আসতে এত লেট কেন করছে? এখন রওনা না হলে লেট হয়ে যাবে। তখনই কবির বলে উঠে, স্যার ওই তো রাশেদ স্যার আসছেন। তাহসিন সামনে তাকালে দেখতে পেল মেজর রাশেদ এসেছেন। মেজর রাশেদ এসে তাড়া দেন, সবাই রেডি তো? মেজর রাশেদ তাহসিনের থেকে বয়সে বড়। তাহসিন তাই ওনাকে স্যার বলে সম্বোধন করে। তাহসিন বলল, ইয়েস স্যার। তাহলে রওনা হওয়া যাক। তাহসিন মাথা নাড়ল। 1 গাড়িতে মোট 6 জন উঠল। তাহসিনের সাথে কবির সহ আরো 4 জন উঠল, আর অপর গাড়িতে মেজর রাশেদের সাথে 5 জন উঠল। ওদের মোট 12 জনের টিম নিয়ে রওনা হলো বাঘাইছড়ির উদ্দেশ্যে। গাড়ি স্টার্ট নিল। ইঞ্জিনের গর্জনে ভেসে গেল ক্যান্টনমেন্টের নিস্তব্ধতা। পাহাড়িরও টাকা বাঁকা সড়ক, ঝাপসা কুয়াশার গায়ে মেখে একটার পর একটা বাঁক পেরিয়ে ছুটে চলেছে সেনাবাহিনীর 2টি কনভয় ট্রাক। পাথুরে রাস্তা আর গভীর জঙ্গলের মাঝে কেবল গর্জন তুলে কনভয় ট্রাক 2টি এগিয়ে চলেছে। প্রায় 10 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে গাড়ি 2টি পৌঁছায় বাঘাইছড়িতে। তখন দুপুর 3টার মতো বাজছে।
তাসিন এবং তার টিম বাঘাইছড়ির সীমান্ত ঘেঁষা এক গোপন সামরিক ক্যাম্পে আশ্রয় নেয়। এখানেই তাদের অভিযান পূর্ব রাত্রি কাটবে। এখান থেকে আগামীকাল ভোরে চূড়ান্ত অভিযানে নামবে। রিপোর্ট অনুযায়ী আগামীকাল ভোরে অস্ত্র পাচারকারী গ্যাংটি মিয়ানমার সীমান্ত ব্যবহার করে অবৈধ অস্ত্র দেশে ঢোকাবে। গভীর রাতে সেই গ্যাংয়ের অবস্থান নিশ্চিত করে তাহসিন এবং তার টিম ঘেরাও করবে পুরো এলাকা। এটাই তাদের পরিকল্পনা। এবার শুধু পরিকল্পনা সফল হওয়ারই পালা। রাত তখন 12:06। নিহা পড়া শেষ করে সবাই টেবিল ছেড়ে উঠেছে। আগামীকাল লাস্ট এক্সাম। সে তো খুব খুশি। পড়া শেষ করে খাওয়া দাওয়া করে ভাবলো শান্তকে একটুখানি ডিস্টার্ব করা যাক। পরীক্ষার উসিল্লায় অনেকদিন হয়েছে রাত বিরেতে শান্তকে ফোন দিয়ে জ্বালায়নি। আগামীকাল যেহেতু এক্সাম আছে তাই বেশিক্ষণ আর কথা বলবে না। 5 মিনিটের মতো বলে ফোন রেখে দিবে। নিহার নতুন একটা সিম আছে যেটা এখনো ইউজ করা হয়নি, তাই শান্ত এই ফোন নম্বর জানেও না। নিহা সেই নতুন সিম ফোনে কানেক্ট করে শান্তকে ফোন দিল। শান্ত ফোন ধরতেই কণ্ঠ একটুখানি চেঞ্জ করে বলল, হ্যালো সুইটহার্ট, কেমন আছো? শান্ত কিছুটা ভরকে গেল। একে তো মেয়ে কণ্ঠ, তার উপর কৃষক নামে সম্বোধন করছে। শান্ত বলল, সরি, মেবি রং নাম্বারে ফোন করেছেন। নো বেবি, আমি তোমাকে ফোন করেছি। আমাকে চিনতে পারছো না তুমি? শান্ত বিড়বিড়িয়ে বলল, এটা আবার কোন ক্ষেতের মূলা? ওপাশ থেকে নিহা ঠোঁট চেপে হাসলো, বলল, ছি বেবি, আমি মুলা হতে যাব কেন? আমি তো তোমার জান পাখি। শান্ত এবার বুঝে ফেললো এটা যে নিহা। তাই শান্ত মজা লুটতে থাকলো। নিহাকে বুঝতেও দিল না সে যে নিহার কারসাজি ধরে ফেলেছে। শান্ত ভুলে যাওয়ার ভান ধরে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।